তাহলে আমরা যদি গত ক্লাস থেকে একটু এগোতে চাই তাহলে দেখতে পারবো প্রথমে যে আমরা ইসিজি পেপারে ওয়েভ পেয়েছি সেটিকে বলছি আমরা পি ওয়েভ। এই পি ওয়েভ মানে আমরা সেটাকে বলছি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। সহজ বাংলায় যেটাকে বলা হয় যে অ্যাট্রিয়াম যেটি আছে সেখান থেকে যখন কারেন্টটি চলে আসে এবং এই কারেন্টটাকে যখন আমরা ইলেকট্রিক্যালি ওয়েভ পাই ইসিজিতে সেটাকে বলছি আমরা পি ওয়েভ। এরপরেই পি কিউ বা পি আর নামে যে আমরা সেগমেন্টটা বলেছি পি কিউ বা পি আর সেগমেন্ট, এটাকে বলছি আমরা এভি নোডাল কন্ডাকশন। অর্থাৎ এভি নোড কন্ডাকশন করার কারণে যে পাথওয়েটা থাকে বা যেটা সেটেলমেন্টটা থাকে এটাকে বলছি আমরা পি আর সেগমেন্ট। এই পি আর সেগমেন্ট ডিটারমিনস করে যে এভি নোডাল কন্ডাকশন, অর্থাৎ এটা হচ্ছে এভি নোড, এই এভি নোডাল কন্ডাকশনটাকে পি আর সেগমেন্ট ডিটারমিনস করে। এবং আমরা এভি নোডাল কন্ডাকশন হলে কখনোই কিন্তু এই জায়গায় আমরা কোনো ফ্লাকচুয়েটিং ওয়েভ পাই না। কারণটি হচ্ছে যে এভি নোডের কন্ডাকশন আসলে এত কম যে সেখানে আসলে ওয়েভ পাওয়া সম্ভবপর হয় না। অপরদিকে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের পর আমরা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন পাই না, কারণটি হচ্ছে যখন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন শুরু হয়ে যায় অপরদিকে তখনই কিন্তু কিউআরএক্স যে কমপ্লেক্সটা আছে সেখানে দেখা যায় যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হয়ে যায়। সেজন্য অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলে কিন্তু আমরা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন পাই না, বিকজ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মার্কস হয়ে যায় হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে। এরপরে আসা যাক কিউআরএস কমপ্লেক্স। কিউআরএসে আমরা দেখি কিউতে আমরা পাই হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন, অপরদিকে আর এ হচ্ছে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং এসতে হচ্ছে ব্যাজাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আগেই বলেছি সেপ্টাল ডিপোলারাইজেশন এরা হচ্ছে নেগেটিভ হয়। কেন হয় গত লেকচারেই বলেছি। মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তারা মেজর দিকে যায়, তারা হচ্ছে যে পজিটিভ দিকে যায়, এই জন্য তারা পজিটিভ। ব্যাজাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তারা হচ্ছে নেগেটিভ। মনে রাখতে হবে যে এই এস এবং টি এর মাঝখানে যে আবার একটা আইসোইলেকট্রিক লাইন থাকে সেটাকে বলা এসটি সেগমেন্ট। এই সময় ভেন্ট্রিকল কমপ্লিটলি ডিপোলারাইজেশন হয়ে যায়। কমপ্লিটলি ডিপোলারাইজেশন হওয়ার কারণে এই যে ফেজটা সেটাকে আমরা বলছি প্লাটো ফেজ। এই ফেজে যাওয়া হয় পটাশিয়াম ইফ্লাক্স হয়, অর্থাৎ পটাশিয়াম অনেক বেশি পরিমাণে বের হয়ে যায় এবং এর সাথে সাথে ক্যালসিয়াম সমপরিমাণ ঢোকে, অর্থাৎ পটাশিয়াম এবং ক্যালসিয়ামের অনুপাতটা প্রায় সমান থাকে। এই জন্য এসটি যে সেগমেন্টটি আছে সেটি কিন্তু আমরা কি পাই, আমরা এটাকে সমান্তরাল পাই, দ্যাট মিনস এটাকে আইসোইলেকট্রিক পয়েন্টে পাই। সো দিস এসটি সেগমেন্ট ডিটারমিনস দ্য প্লাটো ফেজ অফ দ্য কার্ডিয়াক সাইকেল, রাইট, বা আমরা ইসিজি যদি বলি। দেন টি যেটি আমরা পাচ্ছি দেখবো যে পটাশিয়াম ইফ্লাক্স কি হয়, আরও বেশি পরিমাণে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম বেড়ে যায়। সো পটাশিয়াম ইফ্লাক্স হওয়ার সাথে সাথে ক্যালসিয়াম চ্যানেল আগের মতো কিন্তু অত বেশি ঢোকে না, অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হয়ে যায়। যখন পটাশিয়াম ইফ্লাক্স বেশি হয়ে যায়, বের হয়ে যায় পটাশিয়াম, কিন্তু সেই অনুপাতে ক্যালসিয়াম যেহেতু ঢুকছে না, চ্যানেল যেহেতু বন্ধ হয়ে আছে, সুতরাং পটাশিয়াম বের হয়ে যাচ্ছে বেশি, দ্যাট মিনস সেলের ভিতরে ইলেকট্রোপজিটিভিটি কমে যাচ্ছে। সো ইলেকট্রোনেগেটিভিটি যখন সেলটা হয়ে আসছে এবং সেটি আবার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের মতো পর্যায়ে চলে আসছে, এই ঘটনাটাকে আমরা বলছি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি এবং এটি হচ্ছে পজিটিভ ফ্লাকচুয়েশন এই কারণে যে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন ইটসেলফ নেগেটিভ এবং এটি যখন নেগেটিভের দিকে যায় আলটিমেটলি কিন্তু ডেভেলপ করে হচ্ছে পজিটিভ। গত লেকচারে আমি কিন্তু এটা বলে দিয়েছি। ইসিজি শিখতে হলে তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, খুবই কমন। একটি হচ্ছে হোয়াট ইজ ওয়েভ, হোয়াট ইজ সেগমেন্ট এবং হোয়াট ইজ ইন্টারভাল। মনে রাখতে হবে ওয়েভ কাকে বলে, যে প্যাটার্ন মেড হয় ইন দ্য ইসিজি রেকর্ডিংসে ডিউ টু দ্য ফ্লাকচুয়েশন অফ দ্য নিডল। আমরা জানি যে এটি যদি একটা গ্যালভানোমিটার হয়, আমি যদি একটা গ্যালভানোমিটার আর্ট করি, এটা যদি এইদিকে নেগেটিভ এবং এদিকে পজিটিভ থাকে এবং এটি কিন্তু একটা পয়েন্টার। সো এই যে এই পয়েন্টারের মাধ্যমে এই পয়েন্টার যখন ডিটারমিনেশন করে যে নিডলটা ফ্লাকচুয়েশন করছে কিনা, নিডলটা পজিটিভের দিকে যাচ্ছে, নেগেটিভের দিকে যাচ্ছে নাকি পজিটিভের দিকে যাচ্ছে, সো এই নিডলটা ফ্লাকচুয়েশন করার মাধ্যমে যখন ওয়েভগুলো ইসিজি পেপারে আসে সেটাকে আমরা বলছি হচ্ছে ইসিজি ওয়েভ। এখন হোয়াট ইজ সেগমেন্ট? সেগমেন্ট হচ্ছে যে পেপারটা আমরা জানি এটা যদি একটা গ্যালভানোমিটার হয়, এটা যদি একটা মেশিন হয়, সো এই পেপারটা কি করে, এই গ্যালভানোমিটারের নিডলের নিচ দিয়ে কিন্তু মুভ করে, রাইট। সো গ্যালভানোমিটারের নিচ দিয়ে যখন পেপারটা মুভ করে, যদি পেপারটা কোনো কারণে গ্যালভানোমিটার দিয়ে যাওয়ার সময় নিডলটা মুভ না করে, সো নিডল যদি মুভ না করে তাহলে কিন্তু পেপারে কিছু উঠবে না। সো পেপারে যখন কোনো কিছু ওঠে না, নিডল মুভ না করার কারণে, এটাকে বলছি আমরা সেগমেন্ট। দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে পি আর সেগমেন্ট এবং অপরটি হচ্ছে এসটি সেগমেন্ট। অর্থাৎ এই সময় ইসিজি পেপার গ্যালভানোমিটারের নিচ দিয়ে গেলেও কোনো প্রকার নিডলের ফ্লাকচুয়েশন হয় না, যার কারণে আমরা এসটি সেগমেন্ট এবং পি আর সেগমেন্ট পেয়ে থাকি। এরপরে আমরা যদি দেখি যে হোয়াট ইজ ইন্টারভাল। সো ইন্টারভাল সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা দেখতে পারবো যে কাকে বলে ইন্টারভাল, রাইট। সো ইন্টারভাল দুটো আছে, একটা হচ্ছে যে একটা মধ্যবর্তী জায়গা। দুটো ইন্টারভাল আমরা ইসিজি পেপারে পাই, একটি হচ্ছে পি আর ইন্টারভাল এবং অপরটি হচ্ছে কিউ টি ইন্টারভাল। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পি আর ইন্টারভাল। মনে রাখতে হবে যদি
পি আর সেগমেন্টের সাথে আমরা পি ওয়েভকে একত্রিত করি সেটাকেই বলছি পি আর ইন্টারভাল। নর্মালি পি আর সেগমেন্ট বলতে আমরা বুঝি যে আফটার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন যখন শেষ হয়ে গেল, ফার্স্ট এভি নোড যখন কন্ডাকশন শুরু করলো এবং এভি নোডের কন্ডাকশন যখন শেষ হয়ে গেছে, এই সেগমেন্টটাকে বলা হয় পি আর সেগমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা আইসোইলেকট্রিক লাইন। কিন্তু এই পি আর সেগমেন্টের সাথে যদি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনকে আমি যুক্ত করি, দ্যাট মিনস পুরো পিটাকে নিব আপ টু দ্য হচ্ছে যে কিউ পর্যন্ত বা আর পর্যন্ত, এই ইন্টারভালটাকে আমরা বলছি পি আর ইন্টারভাল। দ্যাট মিনস বিগিনিং অফ পি ওয়েভ উইথ পি আর সেগমেন্ট আফটার পি ওয়েভ টু আর ওয়েভ, এটাকে বলছি আমরা পি আর ইন্টারভাল। অর্থাৎ পি ওয়েভ থেকে আর ওয়েভ পর্যন্ত পুরো দূরত্বটা পি সহ, এটাকে বলছি পি আর ইন্টারভাল। পি ডিটারমিন করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এবং পি আর সেগমেন্ট ডিটারমিন্স করে এভি নোড। সুতরাং অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এবং এভি নোডের কন্ডাকশন পুরোটাকে আমরা একসাথে বলছি পি আর ইন্টারভাল। একইভাবে যদি আমরা দেখি যে আমরা এস টি সেগমেন্ট বলেছি, এস এবং টি সেগমেন্ট এটা একটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন এবং এটাকে আমরা বলছি এস টি সেগমেন্ট। সো এস টি সেগমেন্ট বলতে আমরা বুঝিয়েছি হচ্ছে যে নর্মালি এটাকে আমরা বলছি যে ভেজাল ভেন্টিকুলার ডিপোলারাইজেশন থেকে আপ টু ভেন্টিকুলার ডিপোলারাইজেশন পর্যন্ত এটাকে আমরা বলছি কি এস টি সেগমেন্ট। কিন্তু যদি আমি কিউটি ইন্টারভাল ধরি, কিউটি ইন্টারভাল মানে হচ্ছে যে বিগিনিং অফ দ্য কিউ ওয়েভ আপ টু দ্য এন্ডিং অফ টি ওয়েভ, অর্থাৎ কিউ ওয়েভের শুরু এবং টি ওয়েভের শেষ পর্যন্ত, টি ওয়েভ হয়ে যে শেষটা হচ্ছে, এটাকে আমরা বলছি কিউটি ইন্টারভাল। এখানে যে কিউ ডিটারমিন্স করে সেটা কিউ ডিটারমিন্স করে হচ্ছে যে ভেন্টিকুলার কন্ট্রাকশন স্টার্ট হয়েছে। দ্যাট মিনস এটাকে আমরা বলছি যে প্রথম পার্ট অফ দ্য ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, অর্থাৎ এটা একটা কিউ তৈরি হয়ে গেছে, দ্যাট মিনস সেপ্টাল ডিপোলারাইজেশন। সো ডিপোলারাইজেশন মানে আমরা বুঝছি ভেন্টিকুলার কন্ট্রাকশন। সুতরাং আমরা কিন্তু ভেন্টিকুলার কন্ট্রাকশন শুরু হবে যখন আমাদের কার্ডিয়াক সাইকেলে কিউ ওয়েভটা অ্যাপিয়ার্স করবে এবং ভেন্টিকুলার সিস্টল এখানে ডেভেলপ করে এবং এই সময় কিন্তু ক্লোজার অফ মাইটাল ভালভ এবং ট্রাইকাস্পিড ভালভ হয়ে যায়। সুতরাং ভেন্ট্রিকল সিস্টল যখন হয় তখন আমরা যে ওয়েভটা পাই সেটা হচ্ছে কিউ ওয়েভ। সহজ কথায় ফার্স্ট হার্ট সাউন্ড যে আমরা ওয়েভটা পাই সেটা কিন্তু আমরা কিউ ওয়েভে আমরা মেইনলি পেয়ে থাকি, বা আমরা যদি সহজ করে বলি কিউ আর এস কমপ্লেক্সে কিন্তু আমরা পেয়ে থাকি। সো এটা তো গেল কিউ এবং কিউ আর এস কমপ্লেক্সের ব্যাপার স্যাপার। এরপরে টি, টি মানে হচ্ছে যে ভেন্টিকুলার কন্ট্রাকশন এখানে শেষ হয়ে গেছে। সো আফটার টির পর ভেন্টিকুলার ডিপোলারাইজেশনের পর কিন্তু কি হচ্ছে, ডিপোলারাইজেশনের পর কি হচ্ছে, রিপোলারাইজেশন স্টার্ট করছে, রাইট? দ্যাট মিনস এস হলো লাস্ট ভেন্টিকুলার ডিপোলারাইজেশন এবং টি হচ্ছে ভেন্টিকুলার রিপোলারাইজেশন। সো কিউ ওয়েভ থেকে টি ওয়েভ পর্যন্ত এটা হচ্ছে পার্ট অফ সিস্টল এবং টি ওয়েভ শেষ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে পার্ট অফ ডায়াস্টল। সুতরাং এস ওয়ান ডেভেলপ করবে হচ্ছে কিউ এ, আমি যদি এখানে লিখি যে এস ওয়ান থাকবে হচ্ছে কিউ এ এবং টি থাকবে হচ্ছে এস টুতে, অর্থাৎ এস ওয়ান থেকে এস টু পর্যন্ত এটা হচ্ছে সিস্টোলিক পার্ট অ্যান্ড দিস পার্ট ডিটারমিনস দ্য কিউ টি ইন্টারভাল। এরপরে অনেক সময় দেখা যায় যে ইউএফ নামে একটা ওয়েভ দেখা যায় যেটা টি ওয়েভের পরে চলে আসে। এই ইউএফটা হচ্ছে যে প্যাপিলারি মাসেল এবং কর্ডা টেনটেনি এরা অনেকটা সময় কি করে, মাইটাল ভালভ ক্লোজ করতে কিন্তু সাহায্য করে। সো এরা মাইটাল ভালভ ক্লোজ করে কি করে, আলটিমেটলি প্রিভেন্টস দ্য ইভার্সন অফ দ্য ব্লাডটা যাতে ব্যাকফ্লো না করে সেই ব্যাকফ্লোটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে। অনেক সময় এই ওয়েভটা কিন্তু আমরা ইসিজি পেপারে পেয়ে থাকি, এটাকে বলা হচ্ছে ইউএফ। এখন ইসিজি পেপারে যদি আমি একটা হিসাবে চলে আসি, প্রথমে দেখেন এটা একটা পয়েন্টার, প্রথমে দেখেন এটা একটা পয়েন্টার, এটা গ্যালভানোমিটারের এটা হচ্ছে একটা পয়েন্টার বা নিডেল। এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো সিগন্যাল দেওয়া হয়েছে। আমি নিচেও দেখিয়েছি একটা মেশিন আছে এবং ইসিজি পেপারটা কি হচ্ছে, প্রত্যেকটা পেপার এই গ্যালভানোমিটারের নিচ দিয়ে যাবে এবং যদি সে ওয়েভ তৈরি করে যখন তার ফ্লাকচুয়েশন অফ দ্য নিডল হবে, নিডলটা যখন ডানে বামে ঘোরাফেরা করবে তখনই তার ওয়েভ ডেভেলপ করবে। যদি নিডলটা স্ট্যাটিক অবস্থানে থাকে তাহলে তার কখনোই ওয়েভ ডেভেলপ করবে না। এটাকে আমরা বলছি বিভিন্ন টাইপের সেগমেন্ট। এখন বিগ স্কোয়ার আমরা জানি যে 1 মিনিটে অর্থাৎ 60 সেকেন্ড বা 1 মিনিটে কি হয়, 1 মিনিটে প্রায় 300টা বিগ স্কোর সম্মিলিত ইসিজি পেপার এই পয়েন্টারের নিচ দিয়ে যায়। অর্থাৎ একটা পয়েন্টার উপরে দাঁড়ায় আছে, এই পয়েন্টারের নিচ দিয়ে আপনার একটা কাগজ যাবে, ইসিজি পেপার যাবে। সো 1 মিনিটে একটা ইসিজি পেপার যায়, যে ইসিজি পেপারে 300টা ঘর থাকে, অর্থাৎ 1 মিনিটে টোটাল 300 বিগ স্কোর যায় আন্ডার দ্য পয়েন্টার। বিগ স্কোর মানে কি, 300 বিগ স্কোর মানে এটা একটা বড় ঘর, এটা একটা বিগ স্কোর, এটা একটা বিগ স্কোর, এরকম 300 বিগ স্কোর আন্ডার দ্য পয়েন্টার যেতে পারে। এখন 300 বিগ স্কোর রিপ্রেজেন্টস করে 1 মিনিট এবং 300 বিগ স্কোর রিপ্রেজেন্ট করে 1 মিনিট মানে 300 বিগ স্কোর রিপ্রেজেন্ট করে 60 সেকেন্ড। এবং এই যে ইলেকট্রিক্যাল প্যাটার্ন বা অ্যাক্টিভিটি, 300টা ইলেকট্রিক্যাল প্যাটার্ন বা অ্যাক্টিভিটি 60 সেকেন্ডে কিন্তু এই ইসিজি লাইনের যে পয়েন্টার আছে সেটা দিয়ে পাস করে। আমরা জানি 1 বিগ স্কোর ইকুয়াল টু, তাহলে হিসাব করে দেখা যায় 60/300 ইকুয়াল টু 0.20 সেকেন্ড,
অর্থাৎ একটা বিগ স্কোয়ার পাস করতে সময় লাগে 0.20 সেকেন্ড। দ্যাট মিনস যে আমার একটা ওয়েভ বলেন, তারপর তার সাথে সেগমেন্ট বলেন, ইন্টারভাল বলেন, সো একটা বিগ স্কোয়ারের মধ্যে ওয়েভ, ইন্টারভাল, সেগমেন্ট সবই থাকে। সো এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো একটা বিগ স্কোয়ার পার করতে সময় লাগে হচ্ছে 0.20 সেকেন্ড। এখন আমরা দেখলাম যে একটা বিগ স্কোয়ার সমান হচ্ছে 5টা স্মল স্কোয়ার। সো একটা বিগ স্কোয়ার পাস করতে সময় লাগে 0.2 সেকেন্ড। তাহলে এক বিগ স্কোয়ার সমান যেহেতু 5 স্মল স্কোয়ার, সুতরাং 5টা স্মল স্কোয়ার পাস করতে সময় লাগে 1 বিগ স্কোয়ার। সুতরাং 5টা স্মল স্কোয়ার যদি আমি দেখি তাহলে দ্যাট মিনস 0.2 সেকেন্ড। দ্যাট মিন 5টা বিগ স্কোর যদি আমি দেখি তাহলে হচ্ছে 0.2 সেকেন্ড কিন্তু লাগবে। অলরাইট, সো তাহলে একটা স্মল স্কোর করতে কত সময় লাগবে? সো একটা স্মল স্কোয়ার করতে সময় লাগবে 0.2/5 = 0.04 সেকেন্ড। যদি কিছুই মনে না থাকে তাহলে বুঝবেন যে একটা বিগ স্কোর পাস করতে সময় লাগে 0.20 সেকেন্ড এবং একটা স্মল স্কোর পাস করতে সময় লাগে 0.04 সেকেন্ড। কারণ 0.2 যেহেতু 5 দিয়ে আমরা 5 গুণ যেহেতু তার বেশি, সুতরাং 5 দিয়ে ভাগ করে আমরা কিন্তু একটা স্মল স্কোয়ার পেয়ে গেছি। সো এখন দেখা যাক যে একটা স্মল স্কোয়ার পাস করতে সময় লাগে 0.04 সেকেন্ড এবং একটা বড় স্কোয়ার পাস করতে সময় লাগে হচ্ছে 0.20 সেকেন্ড। এখন এই যে পিওএফ, এই পিওএফতে যখন পাস করতে যায় দ্যাট মিনস এই পিওএফের জন্য বরাদ্দকৃত ঘর হচ্ছে 2.5 ঘর, পিআর সেগমেন্ট হচ্ছে 2.5 স্মল ঘর, কিউআরএস সেগমেন্ট হচ্ছে 2.5 স্মল ঘর। অর্থাৎ পিআর সেগমেন্ট এবং কিউআরএস সবাই 2.5 ঘর করে নেয়, স্মল ঘর করে, এবং তাদের ইকুয়াল টু হয় অ্যাবাউট 7.5। এবং এটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ধরি, এরা অ্যাবাউট 10 স্মল স্কোয়ারে কিন্তু কাছাকাছি থাকে। অর্থাৎ ইসিজি পেপারে 10টা স্মল স্কোয়ার লাগে মোটামুটিভাবে হচ্ছে একটা ফুল ইসিজি কমপ্লিট করতে, PQRS এই পর্যন্ত, রাইট? এখন দেখেন যে একটা স্মল স্কোয়ার পাস করতে সময় লাগে 0.04 সেকেন্ড। তাহলে পি ওয়েভের ক্ষেত্রে দেখা যাক 2.5 স্মল স্কোয়ার যেহেতু সে পাস করে, সুতরাং পি ওয়েভের ক্ষেত্রে একটা স্মল স্কোয়ারের জন্য 0.04, আরেকটা স্মল স্কোয়ারের জন্য 0.04 এবং 0.5-এর জন্য হচ্ছে 0.02। দ্যাট মিনস তাহলে টোটাল হিসাব করে আমি দেখছি যে 2.5 স্মল স্কোয়ারের জন্য যোগ করে দেওয়া দেখায় 0.10 সেকেন্ড। অর্থাৎ তার অ্যাট্রিয়াম পাস করতে সময় লাগে হচ্ছে 0.10 সেকেন্ড। বুঝলেন না ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে একটা স্মল স্কোয়ার পাস করতে আমার সময় লাগে হচ্ছে 0.04 সেকেন্ড। এখন আমার অ্যাট্রিয়াম পাস করতে সময় লাগে হচ্ছে 2.5 ঘর, অর্থাৎ আমার আড়াই ঘর লাগে। এখন এক ঘর ইকুয়াল টু আমি ধরলাম 0.04, এখানকার তাহলে এক গেল, আবার আরেকটা ঘর লাগতে গেল 0.04 এবং 2 তাহলে আমার কমপ্লিট হয়ে গেল, থাকলো হচ্ছে 0.5। এই 0.5 আমাকে কমপ্লিট করতে লাগে 0.04-এর অর্ধেক, দ্যাট মিনস 0.02। তাহলে 2.5 ঘর এটি পাস করতে সময় লাগে হচ্ছে পি ওয়েভের, এবং হিসাব করে আমি যদি দেখতে যাই তাহলে তার 0.10 সেকেন্ড মানে 0.10 সেকেন্ড তার সময় লাগে হচ্ছে পি ওয়েভটাকে পাস করতে। একইভাবে পিআর সেগমেন্টটাকেও পাস করতে সময় লাগবে 0.10 সেকেন্ড, কারণ তার 2.5 স্মল ঘর। একইভাবে কিউআর সেগমেন্টটাকেও তাকে পাস করতে সময় লাগবে হচ্ছে 0.10 সেকেন্ড। ওকে ফাইন, তাহলে আমরা বুঝে ফেলাম যে পিউএফ পাস করতেও লাগে 0.10 সেকেন্ড, কিউএফ পাস করতেও 0.10 সেকেন্ড, বা কিউআরএস কমপ্লেক্স পাস করতে 0.10 সেকেন্ড, এবং পিআর যে সেগমেন্টটা আছে এটাও পাস করতে সময় লাগবে হচ্ছে 0.10 সেকেন্ড। এখন কিউটি ইন্টারভাল যেটি আছে এটার ক্ষেত্রে কি হয়? মনে রাখতে হবে যে পিআর ইন্টারভাল এবং কিউটি ইন্টারভাল কিন্তু দুটো আলাদা জিনিস ছিল। অলরাইট, সো আমরা যদি দেখি যে পিআর ইন্টারভাল, আমরা আগেই বলেছি যে পি ওয়েভের সাথে যখন পিআর সেগমেন্ট থাকে সেটাকে বলছি পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভালে দেখি আমরা পি ওয়েভে 0.20 সেকেন্ড ছিল, এবং পিআর সেগমেন্ট যেহেতু আমি আগেই বলেছি তারাও 2.5 ঘর নেয়, দ্যাট মিনস সেটাও 0.10 সেকেন্ড। দুটো চেক করে আমরা পেলাম 0.20 সেকেন্ড। দ্যাট মিনস 2.5 স্মল স্কোয়ার প্লাস 2.5 স্মল স্কোয়ার ইকুয়াল টু 5 স্মল স্কোয়ার ইকুয়াল টু 1 বিগ স্কোয়ার। সুতরাং পিআর ইন্টারভাল ডিটারমিন্স করে একটা বিগ স্কোয়ার মানে 5টা স্মল স্কোয়ার, মানে পিআর ইন্টারভাল ইকুয়াল টু পিওএফ প্লাস পিআর সেগমেন্টের কম্বিনেশন, এবং ইট ইজ অ্যাবাউট 0.20 সেকেন্ড। একইভাবে কিউটি ইন্টারভাল মানে হচ্ছে যে 10টা স্মল স্কোয়ার থাকবে এবং তার সাথে 0.04 গুণ দেব, কারণ এভরি স্মল স্কোয়ার আমরা জানি একটা স্মল স্কোয়ার পাস করতে লাগে 0.04 সেকেন্ড। যেহেতু কিউটি ইন্টারভাল পাস করতে 10টা স্মল স্কোয়ার লাগে অনেক বড় জায়গা, এটার সাথে যখন 0.04 সময় দেব, এটি আলটিমেটলি পাস করতে সময় লাগে 0.4 সেকেন্ড। সো তাহলে আমরা ওয়ান অ্যাভারেজ হিসাব করে দেখলাম পিওএফ পাস করতে আমার লাগে হচ্ছে 2.5 ঘর, দ্যাট মিন 0.10 সেকেন্ড। 2 নম্বর হচ্ছে আমার পিআর সেগমেন্ট, এখানেও লাগে 2.5 স্মল ঘর, দ্যাট মিনস 0.10 সেকেন্ড।
দেন আমি যদি এখানে আসি যে আমার যে পি আর ইন্টারভাল, রাইট, পি আর ইন্টারভাল করতে আমার সময় লাগে হচ্ছে পি ওয়েভ প্লাস আমার পি আর সেগমেন্ট, দ্যাট মিনস 0.20 সেকেন্ড। দেন আমি যদি কিউআরএসে আসি, কিউআরএসে আমার সময় লাগে 2.5 ঘর, দ্যাট মিন 0.10 সেকেন্ড। এবং ভেরি ফাইনালি আমি যদি দেখি আমার কিউটি ইন্টারভাল যেটি আছে, কিউটি ইন্টারভালে আমার সময় লাগে 10 স্মল স্কোয়ার ইকুয়াল টু ইন্টু 0.04, দ্যাট মিনস হিসাব করে আমার লাগে 0.4 সেকেন্ড। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইসিজি টাইম। অর্থাৎ এগুলো যদি আপনার নর্মাল জিনিস, রাইট। সো যদি এইগুলোর কোনো অ্যাবনর্মালিটিস দেখা দেয়, দ্যাট মিনস আপনার ইসিজিটা কী আছে, অ্যাবনর্মালিটিস আছে। অলরাইট, সো পি ওয়েভ, পি আর ইন্টারভাল, পি আর সেগমেন্ট, কিউআরএস, কিউটি ইন্টারভাল আমরা পুরো টাইমটা জেনে গিয়েছি। এবং মনে রাখতে হবে যে একটা গ্যালভানোমিটার যেটি আছে, এই গ্যালভানোমিটারের নিডল দিয়ে যখন এই ইসিজি পেপারটি পাস হবে, যদি এর ব্যতিরিক্ত এনি অ্যাবনর্মালিটিস দেখা যায় ইন কেস অফ দ্য টাইমে, তাহলে বুঝতে হবে আপনার ইসিজিটা কী আছে, অ্যাবনর্মাল আছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।